কিসের প্রোটোকল? মানে স্যার মানে ফ্যাব্রিকেশন করার জন্য যে ল্যাবটা স্যার এটা ক্লিন লেভেলস এতটা হাই রাখার মানে প্রয়োজনটা কেন স্যার? যদি স্যার একটু যদি স্যার আমার আচ্ছা, কোনো confusion থাকে স্যার, তাহলে প্রবলেমটা কোনো কি স্যার? কোনো সমস্যা, ধরেন আপনি আমি ধরেন ফর এক্সাম্পল আমি আমার রুমে এখন ফ্যাব্রিকেট করছি, উদাহরণ হিসেবে বলি, ঠিক আছে? আমার রুমে আমি জি করছি, স্যার। আপনারা জাস্ট একটা ছোট উদাহরণ দিই। আপনারা কখনো আপনার রুমে ধরেন লাইট সম্পূর্ণ রাতের বেলা লাইট অফ করে দিয়ে একটা টর্চ অন করবেন আপনার রুমে, ফ্যান বন্ধ, লাইট বন্ধ, সবকিছু বন্ধ। আপনি একটা টর্চ অন করলে দেখবেন যে টর্চের লাইটটা যখন যায়, আপনি যদি ওই লাইট বরাবর তাকান দেখবেন যে আপনি বাতাসের অনেক ছোট ছোট পার্টিকেল আপনার চোখে পড়তেছে। এরকম দেখেছেন কখনো? দেখবেন যে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার বাতাসে অনেক পার্টিকেল আপনি চোখেই দেখতে পাচ্ছেন, অনেক ধুলাবালি অলরেডি তখন চোখে ভিজিবল হয়ে যায়। রুম অন্ধকার করে টর্চ অন করে দিলে ওই টর্চের লাইট যেদিক দিয়ে যায় ওই বরাবর তাকালে দেখবেন যে রুমের মধ্যে বাতাসে অনেক ডাস্ট আমরা নড়ছে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এই সকল ডাস্টের সাইজ যেটা আপনি অলরেডি চোখে দেখতেই পাচ্ছেন, সেগুলো ধরেন মিলিমিটার রেঞ্জে আছে। আর আমরা যে সকল ডিভাইসের কথা এখন আপনাকে বলছি, ফ্যাব্রিকেশনের কথা, এগুলো ফ্যাব্রিকেট করা হচ্ছে ধরেন এই মুহূর্তে, আমি বলছি না, আমার আমার ধারণা আপনারা অলরেডি ফ্যাব্রিকেশন এতে শুনেছেন যে 3 ন্যানোমিটারের কথা বলা হয়েছে। কিন্তু ধরেন আমি আপনাকে বললাম যে আপনার ল্যাপটপে যেটা ব্যবহার করছেন এটা 14 ন্যানোমিটারে অলরেডি ফ্যাব্রিকেট করে আপনাকে দেওয়া হয়েছে। তার মানে আপনার ল্যাপটপের মধ্যে যে ডিভাইস গুলো আছে, এনমস আর পিমস, ওইগুলোর চ্যানেলের লেংথ আপনারা ধরতে পারেন 20 ন্যানোমিটার, চ্যানেলের লেংথ। এখন চিন্তা করেন, আপনি চ্যানেলের লেংথ এর মধ্যে 20 ন্যানোমিটারের কথা বলছি, যেখানে হচ্ছে কোনো কন্ডাক্ট ছিল না, আপনারা গেটে সিগন্যাল দিয়ে কন্ডাকশন পাথ তৈরি করে কন্ডাক্ট করেছেন, ন্যানোমিটার কিন্তু 20 ন্যানোমিটার। এখন মনে করে দেখেন যে ওখানে ফ্যাব্রিকেশনের সময় যদি আপনার বাতাস থেকে এরকম একটা ডাস্ট গিয়ে পড়ে, তার সাইজ হচ্ছে মিলিমিটার। তার মানে আপনার পুরোটা চিপের যেই সাইজ, ডাস্টের একারই সেই সাইজ। তার মানে পুরোটা চিপের উপর যদি একটা ডাস্টই পড়ে, তাহলে পুরোটা চিপ শর্ট সার্কিট হয়ে গেছে। এবার বুঝতে পেরেছেন সমস্যা কি? জি আমাদের স্যার। এত যত যত ছোট ছোট পার্টিকেল সম্ভব, অত সকল পার্টিকেল ক্লিন হতে হবে আপনার রুম। এবং এই জন্য আমি যেই ছবি আপনাকে একটু আগে দেখালাম, ওখানে তাদের ড্রেসটা দেখেন, তারা কিন্তু রেগুলার কাপড় চোপড় পরে ওখানে নাই, এবং তারা কিন্তু ওই বাতাসে নিঃশ্বাস নিচ্ছেন না। বুঝতে পেরেছেন? বিকজ তারা যে নিঃশ্বাস ছাড়বেন এটাও রিস্কি। জি স্যার। তো এই এই বুঝতে জন্য পেরেছি। তাদের ড্রেস এবং সবকিছু হতে হবে এমন, যাতে করে কোনো, বিকজ উনি কাজ করছেন, ফর এক্সাম্পল উনি কাজ করছেন, ওনার মাথা থেকে একটা চুল পড়লো, পড়তেই পারে, এই চুলটাই সাফিসিয়েন্ট পুরোটা চিপকে ধ্বংস করে দেওয়ার জন্য, বিকজ এটা যেখানে পড়বে পুরোটা শর্ট সার্কিট হয়ে গেছে, বিকজ আলটিমেটলি আপনার সেমিকন্ডাক্টর চাইতে তার কন্ডাকশন বেশি। সো ইভেনচুয়ালি সার্কিটে শর্ট সার্কিট। সো এই জন্য আমাকে মেক শিওর করতে হবে কোনো ডাস্ট বা কোনো এরকম ফরেন পার্টিকেল যাতে করে ওখানে না থাকে। একটা ফরেন পার্টিকেল মানে হচ্ছে এলিয়েন পার্টিকেল, যেটা আপনি চান না ওখানে থাকুক। যেই পার্টিকেল আপনি চান না ওখানে থাকুক, সেটা যদি ওখানে আসে, ইভেনচুয়ালি আপনার ডিভাইস আর কাজ করছে না, আনওয়ান্টেড শর্ট সার্কিট হচ্ছে। আচ্ছা, তো আমাদের প্রথম স্টেপ হচ্ছে, আমরা এই পুরো ম্যাটেরিয়ালটা ধরেন, আপনারা যেটা ল্যাবে শুরু করবেন হচ্ছে ব্যাক স্ক্রিন দেখে, আমরা এখন এখানে পি সাবস্ট্রেটের সাইড ভিউ দেখছি। তার মানে হচ্ছে এই সিলিকন ওয়েফারটাকে আমরা জাস্ট জাস্ট পি টাইপের রেগুলার ডোপিং করা হয়েছে, দ্যাট মিন্স পি টাইপ ম্যাটেরিয়াল দিয়ে ডোপিং করা হয়েছে। পি টাইপ মানে হচ্ছে আমাদের ইয়েতে পিরিয়ডিক টেবিলে হচ্ছে থার্ড গ্রুপে যে ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলো দিয়ে করা হয়েছে, রেগুলার পি টাইপ সাবস্ট্রেট এটা। এখন তার উপরে আমাকে প্রথমে যেটা করতে হবে, একটা অক্সাইডের লেয়ার ফেলতে হবে। সো আমরা করছি অক্সিডেশন। সো এখানে আমরা যখন অক্সাইডের লেয়ার ফেললাম, দেখেন এখানে লিখে দিয়েছে যে আইদার H2 অথবা ইয়ে দিয়ে, এই ফার্নেস যেই ইয়েটাকে আছে, চেম্বার আছে, ওখানে যদি আমরা অক্সিডেশন ঘটাই হাই টেম্পারেচার 900 থেকে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড বলছে, তাহলে আমাদের এই সিলিকনের উপরে সিলিকন ডাইঅক্সাইডের একটা লেয়ার পড়লো, অক্সাইড লেয়ার। এবং এই সিলিকন ডাইঅক্সাইড আমাদের বিভিন্ন সময় ইনসুলেটর হিসেবে কাজ করবে। সেটা ইলেকট্রিক্যাল ইনসুলেটরও হতে পারে বা ফ্যাব্রিকেশনের ইনসুলেশন হিসেবেও কাজ করবে। সকল প্রকার ইনসুলেশনের জন্য সিলিকন ডাইঅক্সাইড একটা ভালো ম্যাটেরিয়াল। আচ্ছা, তারপর আমরা এই একটু আগে ফটোরেজিস্টের কথা বললাম, তাছাড়া আপনার ফ্যাব্রিকেশনে শুনে এসেছেন, আমরা এই সিলিকন ডাইঅক্সাইডের উপরে ফটোরেজিস্ট ফেলবো। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা এখন যা করতে যাচ্ছি ওই জোনটুকুকে আমরা সিলিকন ডাইঅক্সাইড মুক্ত করব, আর যেই জোনটুকু আমার দরকার নাই সেই জোনের উপরে আমরা সিলিকন ডাইঅক্সাইড রাখবো। এটা আমাদের উদ্দেশ্য। কারণ সিলিকন ডাইঅক্সাইড একটা ইনসুলেটিং, ফিজিক্যাল ইনসুলেটর হিসেবে কাজ করবে, ইলেকট্রিক্যাল না, ফিজিক্যাল ইনসুলেটর হিসেবে কাজ করবে। তো সেটা করার জন্য পুরোটাকে আগে সিলিকন ডাইঅক্সাইড দিয়ে তার উপরে আমরা এই ফটো রেজিস্টটা ফেলেছি। ফেলার পর এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে শুরুতে এনওয়েল তৈরি করা। তো আমরা দেখেছিলাম যে আমাদের এনওয়েলটা এখানে ছিল। তাহলে যেটা করব, আমরা এই এনওয়েলের এই এই মাস্কটাকে যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মাস্কের টপ ভিউ।
আর এখানে সিলিকন যেটা দেখতে পাচ্ছেন এটা সিলিকনের সাইড ভিউ। ক্লিয়ার সবাই? তো আমরা এই যে মাস্কটুকু আনলাম এই বরাবর হচ্ছে এক্সপোজ করতে দিব, মানে হচ্ছে লাইটটাকে আসতে দিব। আমরা যে ফটোরেজিস্ট এখানে ফেলেছিলাম, আমরা এখানে পজিটিভ ফটোরেজিস্ট দিতে পারি অথবা নেগেটিভ ফটোরেজিস্ট দিতে পারি, এটা আমাদের ইচ্ছা, তার উপর ডিপেন্ড করে আমরা মাস্ক বানাবো। আমরা যদি এখানে লাইট এক্সপোজ করে আমরা চাচ্ছি যে এই জায়গার ফটো রেজিস্টটাকে সফট করে ফেলবো এবং তারপর তাকে রিমুভ করব, তাই আমরা এখানে লাইটকে আসতে দিলাম, পজিটিভ ফটো রেজিস্ট দিয়েছি এবং লাইট এখানে আসতে দিব। এই জন্য আমরা এই জোনটুকুকে ওপেন রাখছি, অর্থাৎ আমাদের পুরোটুকুর মধ্যে এই জোনটুকুতে ওপেন, এখান দিয়ে আলটিমেটলি আলট্রাভায়োলেট আসতে পারবে। এখানে যখন আলট্রাভায়োলেট এই জোনে এসছে তখন এখানকার যে ফটো রেজিস্টটুকু ছিল এর আগে ওটা হয়ে গিয়েছিল সফট, আর অন্য ফটো রেজিস্টটুকু হয়ে গিয়েছিল হার্ড। এখন এই সফট ফটো রেজিস্টটাকে ইভেন্চুয়ালি আমরা রিমুভ করতে পারছি কেমিক্যাল ব্যবহার করে। তো ইভেন্চুয়ালি আমরা এই ফটো রেজিস্ট যখন রিমুভ করলাম, আমরা তখন তার নিচের এই সিলিকন ডাইঅক্সাইডটুকুকে পাচ্ছি। এখন এই সিলিকন ডাইঅক্সাইডকে আমরা এচিং করব ইভেন্চুয়ালি হাইড্রোফ্লোরিক অ্যাসিড দিয়ে। এখানে তাছাড়া অন্যান্য অনেক অ্যাসিড দিয়ে করা যায়, পার্টিকুলার একটা কনসেন্ট্রেশন লাগবে, সেটা দিয়ে আপনি এটা করতে পারবেন। তার মানে হচ্ছে খাঁটি বাংলায় আপনারা ওই অঞ্চলের বা ওই অংশের সিলিকন ডাইঅক্সাইডকে রিমুভ করে ফেলেছেন, তার মানে এখানে আর সিলিকন ডাইঅক্সাইড নাই। নিচে এখন আপনি বেয়ার এই পি টাইপ সাবস্ট্রেটটা দেখতে পাচ্ছেন, বা অথচ অন্যান্য যে জোনটুকু যেটা আপনার এখনকার উদ্দেশ্য না, সেখানে কিন্তু অলরেডি সিলিকন ডাইঅক্সাইড আছে প্রথমে, তার উপরে আপনার ফটোরেজিস্ট আছে, এবং ফটোরেজিস্টের উদ্দেশ্যই ছিল যাতে করে আমরা সিলিকন ডাইঅক্সাইডের এই জোনটুকুকে কেটে ফেলে দিতে পারি, তার জন্য ফটোরেজিস্টটা দিয়েছিলাম। তো ইভেন্চুয়ালি আমাদের এখন এই জোন যেহেতু ওপেন হয়ে গেছে, আমরা ফটোরেজিস্টটুকুকেও রিমুভ করে দিব। দেখেন রিমুভ করে দেওয়ার পরে এখন শুধুমাত্র সিলিকন ডাইঅক্সাইডের এই লেয়ারটুকু পড়ে আছে, আর নিচে আপনার পি টাইপ সাবস্ট্রেট আছে। এটার উদ্দেশ্য হচ্ছে যে এই সিলিকন ডাইঅক্সাইডটা এখন একটা ফিজিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করবে। আমরা এখানে এন ওয়েল তৈরি করতে চাই, তার মানে এখানে আমরা এন টাইপ ডোপিং করব। সো এই এন টাইপ ডোপিং এর জন্য আপনার এই জায়গাটুকুকে এক্সপোজ করতে হবে, এই বাকিটুকুকে আমাদের ঢেকে রাখার প্ল্যান, এবং এই সিলিকন ডাইঅক্সাইড একটা ফিজিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করবে। তার মানে আমরা এখন যদি এখানে এন টাইপ ডোপিং করতে চাই, এই সিলিকন ডাইঅক্সাইড থাকার কারণে সে আলটিমেটলি দেখেন আয়ন গুলোকে ব্লক করছে, সিলিকন ডাইঅক্সাইড ওখানে আর আলটিমেটলি ডোপিং কে এই দিকে আসতে দিচ্ছে না, সে শুধুমাত্র এই জোনটুকুতেই এক্সপোজ হতে দিচ্ছে। আর আমরা এন ওয়েল কতটুকুকে ছড়াতে দিব তার উপর ডিপেন্ড করে আমরা অতটুক পার্টিকুলার টাইম এবং প্রসিডিউরের ওই সময়টা এবং আলটিমেটলি কি টাইপের ডোপিং হবে সেই প্যারামিটার গুলোকে আমরা এমন ভাবে সেট করব যাতে করে এনওয়েল অতটুক পর্যন্তই নিচে থিকনেস নামে, এবং প্রোভাইডেড এই এনওয়েলটা যদিও আপনি এতটুকুতে এক্সপোজ করেছেন, সে কিন্তু ইভেন্চুয়ালি ডিফিউজ হয়ে একটুখানি বাড়তি সাইডে চলে যাবে। যদিও সিলিকন ডাইঅক্সাইড উপরে ব্যারিয়ার হিসেবে ছিল, কিন্তু যেহেতু এখানে ডিফিউশন হচ্ছে, সেটা কিন্তু সে কিন্তু একটুখানি তার ব্যারিয়ার থেকে এক্সট্রা দুই দিকেই চলে যাচ্ছে। এবং এটা আপনারা এখানে আইডিয়ালি দেখতে পাচ্ছেন এরকম স্কোয়ার, এটা কিন্তু এরকম রেক্টেঙ্গুলার, এটা কিন্তু আসলে রেক্টেঙ্গুলার হয় না এরকম। আপনারা যদি একটু প্র্যাকটিক্যাল ভিউটা দেখেন দেখবেন যে এটা এতটা স্মুথ সারফেস না, এবং এটা এতটা রেক্টেঙ্গুলার মানে রাইট অ্যাঙ্গেল শেপেরও না, এখানে ইভেন্চুয়ালি অনেক কার্ভ হয়ে হচ্ছে এভাবে যায়। সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছেন? আছেন? জি স্যার। আচ্ছা, যারা ফ্যাব্রিকেশনের কোর্স নিয়েছেন আমাকে কিন্তু আবারও মনে করাই দিচ্ছি, কোনো কন্ট্রাডিকশন থাকলে বলবেন যে কন্ট্রাডিক্ট করছে, কারণ অনেকে আবার হয়তো ফ্যাব্রিকেশনের কোর্স নেন নাই, তাহলে তারা ভুল শিখছেন। আচ্ছা, আমাদের এন টাইপ ম্যাটেরিয়াল দিয়ে আমরা এই এন ওয়েল বানিয়েছি, এবং এটা কিন্তু হেভি ডোপিং হয়নি। এন টাইপ ম্যাটেরিয়াল দিয়ে এখানে ডোপিং করা হয়েছে, বাট এটা কিন্তু হেভি ডোপিং না, কারণ হেভি ডোপিং এখন উদ্দেশ্য না। এটা জাস্ট এন টাইপ একটা সারফেস বানানো, যাতে করে এখানে আমরা পি টাইপ হেভি ডোপিং পরে করতে পারি, এটা আমাদের উদ্দেশ্য। তো আমাদের প্রথমে উদ্দেশ্য ছিল এন ওয়েল বানানো, তাই যাতে করে অন্য জোন এই জোনটুকু এন টাইপ না পায়, তাই আমরা উপরে সিলিকন ডাইঅক্সাইড দিয়ে ঢেকে তারপর এখানে হচ্ছে আমরা এই এন টাইপের ডিফিউশনটা করেছি, ইমপ্লান্টেশন করা হয়েছে, আয়ন ইমপ্লান্টেশন করা হয়েছে। কিভাবে করা হতে পারে? একটা ওয়ে হচ্ছে, অনেক ওয়ের মধ্যে একটা ওয়ে হচ্ছে বোম্বার্ডিং করা। তার মানে হচ্ছে ধরেন একটা ইলেকট্রন গান ছিল আপনার কাছে, বা ইলেকট্রন গান না সরি ম্যাটেরিয়ালের পার্টিকুলার একটা গান আছে, ওই গান দিয়ে আপনি এখানে শুট করেছেন। সো ইভেন্চুয়ালি যখন শুট করা হয় ওই পার্টিকুলার অ্যাটমিক লেভেলের ওই আমরা এটাকে বলতে পারি ধরেন অ্যাটমিক লেভেলের আয়ন বা একটা অ্যাটম হচ্ছে এখানে হিট করে ইভেন্চুয়ালি সেভাবে ডিফিউজ হয়ে যায়। তো আমাদের এখানে এক ধরনের গান ব্যবহার করা হয়, যেটাকে আমরা বোম্বার্ডিং করা বলি। তো ওভাবে এখানে আয়ন ইমপ্লান্টেশন করা হয়, এটা একটা ওয়ে, এরকম আরো সেভারাল ওয়েজ আছে। ওভাবে হচ্ছে আমরা এখানে ডিফিউশনটা তৈরি করছি। আচ্ছা, এনওয়েল বানানোর পরে ইভেন্চুয়ালি আপনার এই উপরের সিলিকন ডাইঅক্সাইডের আর কোনো কাজ নাই, তো এই জন্য আমরা ওটাকে রিমুভ করে দিতে পারি। আমরা রিমুভ করে দিলে ইভেন্চুয়ালি আমরা এভাবে দেখতে পাচ্ছি যাচ্ছে পি টাইপ সাবস্ট্রেটের মধ্যে আমরা কিভাবে একটা ছোট এন টাইপ জোন ক্রিয়েট করতে পারি, যেটাকে আমরা বলছি একটা এন এর ছোট ওয়েল।
আবারও বলছি, আপনারা কিন্তু এমন অনেক ডিভাইস দেখবেন যেখানে পি টাইপ সাবস্ট্রেটের উপরেই এন ওয়েল তৈরি করা হয়েছে এবং এখানে পাশাপাশি পি ওয়েলও তৈরি করা হয়েছে, এরকমও কিন্তু আছে। আমরা হয়তোবা সামনে দেখতে পারি যদি দরকার পড়ে। আচ্ছা, এখন ওয়ান্স আপনার এটা হয়ে গেল, এখন আপনার উদ্দেশ্য হচ্ছে উপরে পলিসিলিকনটা আনা, পলিসিলিকনটা ক্রিয়েট করা। আচ্ছা, পলিসিলিকন ক্রিয়েট করার জন্য আমাদের পলিসিলিকন আর এই সিলিকন এর যে সাবস্ট্রেটটা ছিল, এই পলিসিলিকন উপরে করব আর নিচে থাকবে সিলিকন, কারণ পলিসিলিকন গেটের মতন কাজ করবে। তো পলিসিলিকন আর সিলিকনের মাঝখানে ছিল একটা ইনসুলেটর, যেটাকে আমরা বলছি সিলিকন ডাইঅক্সাইডের ইনসুলেটর। খুবই ঠিক, খুবই খুবই থিন, খুবই থিন, তার থিকনেস অনেক কম, বাট একটা ইনসুলেটর লাগবে যেটা হচ্ছে গেটের ইনসুলেটর হিসেবে কাজ করবে। তো তাই আমরা এই সাবস্ট্রেটের উপরে হচ্ছে ফার্স্টে আবার আগের মতন গেট অক্সাইড এর একটা লেয়ার ফেলবো। তো এই রেড জোন আর এর মাঝখানে যে ডটেড জোন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার। পুরোটার উপরে আপনি ফেলেছেন ফার্স্টে, পুরোটা জোনের উপরে। তার উপরে আমরা ইভেনচুয়ালি, দেখেন এখানে লিখে দিয়েছে কেমিক্যাল ভ্যাপার ডিপোজিশন, সিভিডির মাধ্যমে আমরা ইভেনচুয়ালি একটা পার্টিকুলার পলিসিলিকনের লেয়ার ফেলে দিয়েছি। ঠিক আছে, এখানে ইনফ্যাক্ট মেনশন করাও আছে যে কি ধরনের গ্যাস ব্যবহার করা হয়েছে। এগুলো আমাদের এই কোর্সের জন্য ইম্পর্টেন্ট না। এই ধরনের আপনি এখানে এই সিলাইন ইউজ করতে পারেন, অথবা আরো ডিফারেন্ট ডিফারেন্ট আরো অনেক গ্যাস আছে, সেগুলো দিয়ে করা যায়। বাট আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে এই সিলিকন ডাইঅক্সাইডের উপরে এই পলিসিলিকনের একটা লেয়ার ফেলতে হবে, এবং এই পলিসিলিকনকে আপনি হালকা ডোপ করবেন। ঠিক আছে, যাতে করে এই পলিসিলিকন একটা মোটামুটি ভালো কন্ডাক্টরের মতন কাজ করতে পারে। আচ্ছা, এখন আপনার পলিসিলিকনের প্যাটার্নিংটা তারা এভাবে করছে, এটা হচ্ছে টপ ভিউ। পলিসিলিকনের এটা হচ্ছে টপ ভিউ, মানে এটা তার মাস্কের টপ ভিউ। আমাদের পলিসিলিকন ছিল পুরোটা সারফেসের উপরে, এটা আপনার সাইড ভিউ দেখতে পাচ্ছেন। আর পলিসিলিকনের মাস্কটা হচ্ছে এরকম, বিকজ আমরা চাচ্ছিলাম যে এখানে যে পলিসিলিকনের গেটটা থাকবে আর এখানে যে পলিসিলিকনের গেট থাকবে, এরা যাতে করে আপনাদের স্ক্রিনের ভেতরে চলে যাবে এবং তারপর কানেক্ট হয়ে আবার বাইরে আসবে। ওটার জন্য আমরা এই মাস্কটা হচ্ছে টপ ভিউ, এই মাস্কটা ব্যবহার করব। এখন এই মাস্কটা কি এরকম শেপের হবে নাকি সোজা শেপের হবে, তা ডিপেন্ড করছে আপনার এনমস পিমস এর পজিশনের উপরে। এখন আপনারা যে সময়ে আছেন, এখন একটা জিনিস মেক শিওর করা হয়, সেটা হচ্ছে পলিসিলিকন বেন্ডিং যাতে না হয়। এটা এখন মেক শিওর করা হয়, পলিসিলিকনের বেন্ডিং এখন যাতে না হয় সেটা মেক শিওর করা হয়। তো এই জন্য এখন যত পলিসিলিকনের আপনারা মাস্ক দেখবেন, সেগুলো দেখবেন স্ট্রেইট, সেখানে সেখানে কোনো পলিসিলিকনের বেন্ডিং থাকবে না। এখন এই মুহূর্তে যেগুলো থাকে সেগুলোতে একটা বড় রেস্ট্রিকশন মেনটেন করা হয় যাতে করে পলিসিলিকন গুলো স্ট্রেইট হয়। সেখানে এখন কোনো বেন্ডিং আর অ্যালাউ করা হয় না। ঠিক আছে, আনলেস আপনার নেসেসিটি থাকে, তা না হলে অ্যালাউ করা হয় না। কিন্তু আমরা এটা যখনকার কথা পড়ছি তখন অ্যালাউ করা হতো, ইভেন 45 ন্যানোমিটারে অ্যালাউ করা হতো, 22 ন্যানোমিটারও অ্যালাউ করা হয়, সাব 7 ন্যানোমিটারের ক্ষেত্রে সাধারণত অ্যালাউ করা হয় না। তো এই জন্য তারপরে আপনারা এই পলিসিলিকনের মাস্কের এই বেন্ডিং গুলো দেখবেন না, বাট এখন এই বেন্ডিংটা আছে। তো এই মাস্ক ব্যবহার করার উদ্দেশ্যই হচ্ছে যাতে করে এই মাস্কের এই জোনটুকুতে আপনার পলিসিলিকন রয়ে যায়, এবং অন্য জোন, কারণ আপনি তো এখানে পুরোটার মধ্যে পলিসিলিকন ফেলেছিলেন, যাতে করে অন্য সম্পূর্ণ জোনের মধ্যে থেকে আপনি পলিসিলিকন সরাই ফেলতে পারেন। শুধু এতটুকুর মধ্যে পলিসিলিকন থাকবে। তো আপনি কি কি জিনিস সরাবেন? আপনি পলিসিলিকনকে সরাবেন এবং তার নিচের ওই সিলিকন ডাইঅক্সাইডের ওই লেয়ারটাকেও সরাবেন। শুধুমাত্র গেট বরাবর পলিসিলিকন থাকবে আর গেট বরাবর সিলিকন ডাইঅক্সাইড থাকবে। অন্য আর কোনো জোনে কিন্তু আপনার পলিসিলিকন এবং সিলিকন ডাইঅক্সাইড এখন রাখবেন না। তো এই জন্য এই মাস্ক ব্যবহার করে আমরা এই কাজটাই করি। এখানে কিন্তু পলিসিলিকনও আছে এবং তার নিচের ওই সিলিকন ডাইঅক্সাইড রয়ে গেছে। সবাই বুঝতে পারছেন এ পর্যন্ত? জাস্ট যতটুকু সামারি দিয়ে চালানো যায় ওটাই বলার চেষ্টা করছি, ডিপে যাচ্ছি না। বাট আপনারা যদি একটু ডিপ দেখতে চান, আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি, আপনারা ওয়েস্টের বইয়ের লিংক দেওয়া হয়েছে, চ্যাপ্টার 3 তে প্রত্যেকটা স্টেপ ডিপলি ছবি সহ বলা আছে। চ্যাপ্টার 3 তে প্রত্যেকটা স্টেপ ডিপলি ছবি সহ বলা আছে, চাইলে দেখে নিতে পারেন, অথবা কোনো প্রশ্ন থাকলে রিডিং দিয়ে আমাকে জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এখন আপনার এই সিলিকন পলিসিলিকনের যে লেয়ার গুলো ছিল, এই পলিসিলিকনের উপরে আমরা প্রথমে আবারও সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার ফেলছি। কেন ফেলছি? বিকজ আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন এন ডিফিউশন রিজিয়ন তৈরি করা। তো আমরা এখানে সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার ফেলবো ফার্স্টে পুরোটার উপরে। আগে যেরকম এন ওয়েল তৈরি করেছিলেন, এখন আপনারা এন প্লাস তৈরি করবেন।
তো আগে যেরকম এনওয়েল করার আগে সিলিকন ডাইঅক্সাইড ফেলেছিলেন, তার উপর ফটোরেজিস্ট দিয়েছিলেন, তাহলে এখন একই কাজ করবেন, সিলিকন ডাইঅক্সাইড ফার্স্ট সম্পূর্ণ ফেলবেন, তারপর ফটোরেজিস্ট দিবেন এবং দিয়ে এন ডিফিউশনের যে পার্টিকুলার মাস্কটা ছিল, এটা তার টপ ভিউ, সেটা এখানে দিয়েছেন। সো এই মাস্কের উদ্দেশ্য হচ্ছে এই গ্রিন জোনটুকুর মধ্যে এন ডিফিউশন আনা, এই গ্রিন জোনের মধ্যে এন ডিফিউশন আনা। তার মানে হচ্ছে আপনারা যখন এটা দিয়েছেন তখন এই পুরোটা জোনের মধ্যে এন ডিফিউশন চলে আসবে, আর এই পুরোটা জোনের মধ্যেও এন ডিফিউশন চলে আসবে। কিন্তু দেখেন, এই পুরোটা জোনের কথা যখন বললাম তখন কিন্তু মাঝখানে পলি ছিল। তার মানে হচ্ছে এই পলিটুকু রেজিস্ট করবে এইখানে, যাতে করে এন ডিফিউশন ক্রিয়েট না হয়। তার মানে এই গ্যাপ দিয়ে আর এই গ্যাপ দিয়ে আপনি এন ডিফিউশন পাবেন, কিন্তু পলি রেজিস্ট করবে যাতে করে, যদিও এখানে মাস্ক ছিল ওপেন, কিন্তু তারপরও সে রেজিস্ট করবে ইভেন্চুয়ালি আপনার এখানে, যাতে করে কোনোভাবেই কোনো প্রকার ডিফিউশন রিজন ক্রিয়েট না হয়। তো এই জন্য এটাকে আমরা বলছিলাম, এই পলি প্রসেসিংটাকে বলছিলাম সেলফ অ্যালাইন্ড প্রসেস। ঠিক আছে? আচ্ছা, তো আপনারা যখন এন টাইপ ম্যাটেরিয়াল দিয়ে ডিফিউজ করলেন, তারপরে এই পলিটুকু থাকার কারণে ইভেন্চুয়ালি এখানে আপনার এন টাইপ ডিফিউশন হচ্ছে না, কিন্তু এই জায়গাগুলো এক্সপোজ ছিল। দেখেন বাকিটুকুর মধ্যে কিন্তু সিলিকন ডাইঅক্সাইড অলরেডি আছে, এখানে সিলিকন ডাইঅক্সাইড অলরেডি দেওয়া দেওয়া আছে, কিন্তু এই জোনটুকুর মধ্যে সিলিকন ডাইঅক্সাইড দেওয়া ছিল না, আর এখানে যেহেতু পলি ইটসেলফ নিজেই ছিল, তো ইভেন্চুয়ালি এখান দিয়ে আর এখান দিয়ে আপনার ডিফিউশন হয়েছে এবং এখানেও ডিফিউশন হয়েছে। আরেকটা জিনিস মনে রাখবেন, এখানে আইডিয়ালি দেখানো হচ্ছে, একটু যদি জুম করি, আমরা যখন খাতা কলমে এঁকেছি আপনি লক্ষ্য করে দেখবেন যে ওখানে আমরা সবসময় এন কে একটু বাড়তি করে এঁকেছি, বিকজ আপনি এতটুকুতে যখন ডিফিউজ করেন এন আরেকটু বেশি চলে আসে। একইভাবে যখন এখানে আপনি ডিফিউজ করেন এই বরাবর এন আরেকটু বাড়তি চলে আসে, তার মানে এখানে কিন্তু পলি টু এন ওভারল্যাপ হবে হালকা, এবং সেই ওভারল্যাপিং জোনের মধ্যেও কিন্তু ক্যাপাসিটেন্স ফর্ম করবে। সবাই বুঝতে পারছেন? একই কথা এখানেও সত্য, এখানেও কিছুটা এন এদিকে চলে আসবে এবং কিছুটা এন ওইদিকে চলে যাবে। আচ্ছা, ওয়ান্স আপনার এই স্টেপটা ডান, আপনি এন ডিফিউশন করে ফেলেছেন, সিলিকন ডাইঅক্সাইডটা ফেলার উদ্দেশ্যই ছিল হচ্ছে যাতে করে ফিজিক্যাল ইনসুলেশন তৈরি করে, অন্য জায়গায় এন প্লাস না আসে, শুধুমাত্র এইটুকু ওপেন থাকে, এখানে এন প্লাস আসে। সো যখনই আপনি অক্সাইড লেয়ারটাকে রিপ আপ করে ফেলতেছেন, সরাই ফেলতেছেন, তখন ইভেন্চুয়ালি আপনি এই ডায়াগ্রামটা পাচ্ছেন, যেখানে আমার এখানে এন প্লাস রেডি হয়ে আছে, এন প্লাস, আর পলি তো আপনি আগেই তৈরি করেছেন, এখানে আপনি পলি আগেই তৈরি করেছেন, তাহলে আপনার পলি রেডি হয়েছে, এন প্লাস রেডি হয়েছে, এখন আপনার পি প্লাস করতে হবে, এখন আপনার পি প্লাস করতে হবে। তাহলে পি ডিফিউশন করব ঠিক আগের মতন, এন পাসের জন্য যেই যেই স্টেপ ফলো করেছেন, পি ডিফিউশনের জন্য একই স্টেপ ফলো করবেন, শুধু মাস্কটা এখন অন্যরকম হবে। আগে যেরকম মাস্ক ছিল এরকম, এখন দেখেন আমরা এখানে পি টাইপ করব বলে আমাদের এই মাস্কের এই পোর্শনটা হয়ে যাবে, চলে আসবে এখানে, আর এই পোর্শনটা চলে যাবে ওইদিকে। সো এটা হচ্ছে আমাদের পি টাইপের মাস্ক, এবং এখানেও একই রকম ভাবে সেলফ অ্যালাইন, বিকজ এই মাস্কের জন্য আপনার যেই জোনটা আপনি ক্রিয়েট করেছিলেন সেখানে আপনি যখনই ডিফিউজ করেন না কেন পি টাইপ ম্যাটেরিয়াল দিয়ে, এই পলির কারণে ইভেন্চুয়ালি তারা এখানে আসতে পারছে না, তো এই জন্য সেলফ অ্যালাইন্ড বলছি এটাকে। এবং আমাদের এখানে আইডিয়ালি দেখতে পাচ্ছেন, বাট প্র্যাকটিক্যালি পি টাইপটা কিন্তু একটু এদিকে চলে আসবে, এটাও আরেকটু এদিকে চলে আসবে, মানে ওভারল্যাপ করবে। একইভাবে এখানেও আপনার যতটুকু পর্যন্ত ডিফিউজ করতে পারে সে, ইভেন্চুয়ালি এন এর উপরে হালকা একটু ইয়ে থাকবে। তো ওটাকে আমরা ইভেন্চুয়ালি বুঝবো না, কারণ পি টাইপ এন টাইপের ডোপিং এর উপর ডিপেন্ড করে তাদের এই ডিফিউশন রিজিয়ন কোনটা কতটুকু বাউন্ডারি হবে সেটা ডিসাইড করবে, আর এই বাউন্ডারি গুলো কখনো এতটা শার্প হয় না, এটা অনেকটা আপনার হালকা কার্ভ দেখবেন এখানে। আচ্ছা, ওয়ান্স আপনার এন টাইপ আর পি টাইপ ডান, তার মানে এন টাইপ আর পি টাইপ আপনারা কি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনার সিলিকন ডাইঅক্সাইডের ভেতরে এমবেডেড অবস্থায় আছে, তার উপরে সিলিকন ডাইঅক্সাইডের এই গেট ইনসুলেশন, তার উপরে আপনাদের পলি লেয়ার। এটা কিন্তু আপনাকে ক্লিয়ারলি মনে রাখতে হবে যে আমাদের সিলিকনের যে মেইন সাবস্ট্রেট ছিল সেটার ভেতরে হচ্ছে পি টাইপ ম্যাটেরিয়াল, এন টাইপ ম্যাটেরিয়াল, মানে ডোপিং গুলো ওখানে হয়েছে, ডিফিউশন রিজিয়ন হচ্ছে আপনার সাবস্ট্রেটের ভেতরে, আর সাবস্ট্রেটের উপরে আপনি থিন একটা অক্সাইড লেয়ার ফেলেছেন, গেট অক্সাইডের লেয়ার, এবং তার উপরে আমাদের এই গেটটা পলিসিলিকন দিয়ে তৈরি করা হয়েছে। এটা কিন্তু আপনার ওই সিলিকন সাবস্ট্রেটের উপরে ফর্ম করছে, আর ভেতরে ডোপিং করা হয়েছে। সো পি প্লাস এন প্লাস ভেতরে দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, কন্ট্যাক্ট কাটের উদ্দেশ্য হচ্ছে যে আপনারা তো এই জোনগুলো ক্রিয়েট করলেন, এখন এই জোনের মধ্যে আমাদেরকে কানেক্ট করতে হবে, তো এই জন্য
আমাদেরকে মেটাল দিয়ে কানেক্ট করবো যাতে করে বাইরে থেকে কানেকশন আনতে পারি। তো এই জন্য যে মাস্কটা ব্যবহার করছি এটা হচ্ছে কন্ট্যাক্টের মাস্ক। এই কন্ট্যাক্টের মাস্কটা হচ্ছে কন্ট্যাক্ট টু ডিফিউশনের জন্য যে মাস্ক। এখানে কিন্তু আমরা ইভেন্চুয়ালি পলিকে কনসিডার করছি না। পলির জন্য যে কন্ট্যাক্টের কানেকশন থাকবে সেটার মাস্ক কিন্তু আলাদা হচ্ছে, সেটা আবার অন্য ভাবে আমরা দেখবো। কিন্তু এখন হচ্ছে আমরা এটা হচ্ছে শুধুমাত্র ডিফিউশন রিজিয়নের মধ্যে যে কানেকশনটা দিব সেটা। তো আপনারা যখন এইভাবে মাস্ক দিচ্ছেন, এই মাস্কটা ইউজ করছেন, তো ইভেন্চুয়ালি ওটা এই মেটাল ঢালার পরে হচ্ছে ভালো বোঝা যায়। বা আপনারা ওই আগের ফিগারটা যদি দেখেন এরকম হয় যে আপনার এই ব্ল্যাক জোন গুলো থাকে হচ্ছে এখানে। ধরেন এখানে আপনার এই ব্ল্যাক জোন গুলো হচ্ছে কিছু নাই, বাট M1 এর নিচে এই যে হোয়াইট জোনটুকু দেখতে পাচ্ছেন এইখানে একটা কন্টাক্ট কাট হয়েছে, এইখানে একটা কন্টাক্ট কাট হয়েছে, এই ব্ল্যাক জোনের মধ্যে কিছু নাই। এটা তো M1 ছিল এই লেয়ারে, এই কন্টাক্ট কাটটা করা হয়েছে। কন্টাক্ট কাট মানে হচ্ছে এখানে একটা হলো স্পেস তৈরি করা হয়। কন্টাক্ট কাট মানে কাট বলা হচ্ছে এখানে একটা হলো স্পেস তৈরি করা হয়, ড্রিল করা হয়। ধরেন ড্রিল করে আমরা ওখানে একটা ছিদ্র তৈরি করলাম এবং তারপর সেখানে আমরা মেটালকে ঢেলে দিচ্ছি বা মেটাল ফিল করে দিচ্ছি। ঢেলে দিলে হচ্ছে ইভেন্চুয়ালি মেটালটা পুরো হয়ে উপরে আসছে, মেটাল ওয়ানের সাথে কানেকশন পাচ্ছে। সো সেটার জন্য যে পার্টিকুলার মাস্কটা ব্যবহার করে ডিজাইন করব সেটা হচ্ছে এই যে এরকম করা হবে। এবং তারপর এটা দিয়ে তো আপনি আলটিমেটলি ড্রিলিং জোন গুলো সেট করেছেন যে কোন কোন জোনে আমি কি কতটুকু ড্রিল রাখবো। এই থিক অক্সাইডের উপরে এখানে ড্রিল করা হচ্ছে, এখানে করা আছে, এখানে আছে, এখানে, এখানে, এখানে। আর তারপর আপনি এর উপরে হচ্ছে মেটালাইজেশন বলা হচ্ছে, আমরা আলটিমেটলি মেটালটা ঢেলে দিচ্ছি। ঠিক আছে, যখন আপনি মেটালটা ঢেলে দিচ্ছেন ইভেন্চুয়ালি সে এখানে একটা লেয়ার পড়ছে এবং যেখানে যেখানে ওই আপনার পার্টিকুলার ড্রিল করা হলো স্পেস গুলো ছিল সেখানে সেখানে ইভেন্চুয়ালি সে গিয়ে পুরো করে ফিল হয়ে যাচ্ছে কমপ্লিটলি। এবং আপনার ওই সিলিকন ডাইঅক্সাইডের লেয়ারটাই মেক শিওর করবে যে কোন কোন জায়গা থেকে কোন জায়গায় ডিসকানেক্টেড থাকবে। আপনার সিলিকন ডাইঅক্সাইডের লেয়ারটাই মেক শিওর করছে কোথা থেকে কোথায় মেটাল ডিসকানেক্টেড হবে। এবং তার উপর ডিপেন্ড করে আপনি এই মাস্কটা ডিজাইন করেছেন। তার মানে এই মাস্কটাই ইন্ডিকেট করছে, এটা টপ ভিউ, এই মাস্কটা ইন্ডিকেট করছে যে আপনার এই জোনটুকুর মধ্যে একই মেটাল থাকবে, আবার এখানে অন্য মেটাল থাকবে। এই মেটাল আর এই মেটালের মাঝখানে কোনো কানেকশন নাই, তারা উভয়ই মেটাল ওয়ান। এটা 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 তিনটাই মেটাল ওয়ান, তারা একই লেয়ারে আছে। কিন্তু এই মেটালের সাথে এই মাঝখানে গ্যাপ দিয়ে অন্য মেটাল, তার মানে এদের মাঝখানে কোনো কানেকশন নাই। এই গ্যাপের মধ্যে আছে সিলিকন ডাইঅক্সাইড, আপনার উপর থেকে দেখছেন এই গ্যাপের মধ্যে আছে সিলিকন ডাইঅক্সাইড। একই কথা এখানকার জন্য সত্য। এবং এই বাকি সাদা স্পেস, হলো স্পেস, সব জায়গার মধ্যে আমরা সিলিকন ডাইঅক্সাইড দিয়ে রেখেছি, সিলিকন ডাইঅক্সাইড। এবং আপনারা এর উপরে, মানে এটা টপ ভিউ দেখছি, এটা মেটাল ওয়ান, এর উপরে মেটাল টু তৈরি হবে, মেটাল থ্রি তৈরি হবে, মেটাল ফোর তৈরি হবে। এবং যখনই আমরা একটা মেটালের সাথে অন্য মেটালকে কানেক্ট করতে যাব আমরা মাঝখানে দিব হচ্ছে ভিয়া। তার মানে ওখানে আপনি ড্রিল করবেন, ড্রিল করে একটা মেটালের মাঝখান, মানে ওই ড্রিলিং জোন দিয়ে আপনি আবার ম্যাটেরিয়াল ঢেলে দিয়ে, সব মেটালই আপনি ধরেন একই ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়েছে, সো আপনি ওই ম্যাটেরিয়ালটা ঢেলে দিলেই একটা লেয়ার আর অন্য লেয়ার কানেক্টেড হয়ে যাবে, বা একটা টিয়ার অন্য টিয়ার কানেক্টেড হয়ে যাবে। এক একটা টিয়ারকে আমরা মেটাল ওয়ান, মেটাল টু, মেটাল থ্রি বলছি। আর একটা টিয়ার আর আরেকটা টিয়ারের মাঝখানে কানেকশনকে আমরা বলছি হচ্ছে ভিয়া। আর যে মেটালের সাথে আপনার তার নিচে কানেকশন গিয়েছে, অর্থাৎ মেটালের সাথে ডিফিউশন রিজিয়ন অথবা মেটালের সাথে পলি কানেকশন গিয়েছে, সেটাকে আমরা বলছি কন্টাক্ট কাট। এই টার্ম গুলো সবার কাছে ক্লিয়ার তো? আপনারা আছেন? জি স্যার। স্যার এই পর্যন্ত কি খুব বেশি কনফিউজিং মনে হচ্ছে, নাকি মনে হচ্ছে আরে বাচ্চাদের জিনিস? আপনারা বুঝতে পারছেন তো? আপনাদের এই ফ্যাব্রিকেশনের স্টেপ গুলো এই কোর্সে লাগছে না, কিন্তু এই লাস্টের কথাগুলো আপনার লাগবে, যে মেটাল লেয়ার। বিকজ আপনারা যখন ইভেন্চুয়ালি লেআউটটা আঁকবেন, আপনারা লেআউট আঁকেন কোন ভিউ থেকে? টপ ভিউ নাকি সাইড ভিউ? কোন আইডিয়া আছে? লেআউট যখন আঁকি আমরা সাধারণত কি দেখি লেআউটের মধ্যে? লেআউট কখনো দেখেছেন? আচ্ছা, এর থেকে আপনি যে লেআউটটা পেলেন ওটা আমরা এখন দেখবো। আমরা দেখি সবসময় লেআউটের, সাধারণত লেআউটের আমরা টপ ভিউ দেখি। বুঝতে পেরেছেন? এবং আমি লেআউটের কিছু টপ ভিউ এখানে রেখেছি। ধরেন এটা আপনার একটা বেসিক ইনভার্টার এর লেআউটের
টপ ভিউ, আপনি টপ থেকে দেখছেন। একটু আগে যেটা ছিল সেখানে ছিল আপনার এনমস আর পিমস পাশাপাশি, কিন্তু এখন আমাদের এনমস আর পিমস একটা একটার উপরে। উপরে মানে কিন্তু ভার্টিক্যালি উপরে না, আপনাদের এই খাতায় যদি আঁকেন তাহলে একটা আরেকটা একটা যেই পজিশনে আছে তার থেকে আরেকটা একটু ওয়াই এক্সিস বরাবর সামনে গেছে। এক্স আর ওয়াই হচ্ছে আপনার খাতার এক্স এক্সিস আর ওয়াই এক্সিস। আর আমরা যদি একটা খাতার উপরে আরেকটা খাতা রাখি সেটা হচ্ছে একটা টপে আরেকটা আছে। এটা কি ভিজুয়ালাইজ করতে পারছেন? সো আপনারা এইখানে যে লেআউটটা দেখতে পাচ্ছেন এই লেআউটের মধ্যে এক্স আর ওয়াই বরাবর এইখানে নিচে আছে এনমস আর উপরে আছে পিমস, কিন্তু এই উপরে মানে কিন্তু একটা আরেকটার উপরে না। এই উপরে মানে হচ্ছে যে একটার এক্স ওয়াই কোঅর্ডিনেট আর আরেকটার এক্স ওয়াই কোঅর্ডিনেট ডিফারেন্ট। মানে একটা ওয়াই কোঅর্ডিনেট যদি 0 হয় আর একটা ওয়াই কোঅর্ডিনেট ধরেন 100, মানে হচ্ছে সে জাস্ট এক্স ওয়াই প্লেনের মধ্যে, এক্স ওয়াই প্লেনটা হচ্ছে আপনাদের যেই খাতাটা আছে সেই খাতার যে প্লেন সেটা হচ্ছে এক্স ওয়াই প্লেন। আর জি ডিরেকশনে যে প্লেন, জি মানে হচ্ছে জেড ডিরেকশনে যে প্লেনটা আছে সেটা হচ্ছে উপরের দিকে, মানে হচ্ছে একটা খাতার উপর একটা বই রাখলে তার উপর আরেকটা বই রাখলে মানে স্ট্যাক করলে একটা বই আরেকটা বই তার উপর একটা বই, এটা হচ্ছে জি ডিরেকশন। এই একটা বই আরেকটা বই তার উপর একটা বই, এই ডিরেকশন আপনার মেটাল লেয়ার থাকে M1 M2 M3 M4। আর এখানে যে এই এনমস আর পিমস দেখতে পাচ্ছেন তারা আছে আপনার খাতার একই প্লেনে। মানে খাতার ধরেন উপরের মার্জিন বরাবর যদি পিমস থাকে নিচের মার্জিন বরাবর আছে এনমস। বুঝতে পেরেছেন সবাই? তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এই জিনিসটা হচ্ছে একটা সিমস ইনভার্টারের টপ ভিউ। এবং আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন এই জোনটুকুতে আমরা একটা এনমস তৈরি করেছি আর এই জোনটুকুতে আমরা একটা পিমস তৈরি করেছি। লাল যা দেখতে পাচ্ছেন লালটা হচ্ছে পলি, এই দেখেন লাল হচ্ছে পলি, পাশে লেখা আছে। এই যে ব্লু দেখতে পাচ্ছেন এই ব্লুটা হচ্ছে মেটালের কানেকশন, মেটাল 1 এর কানেকশন। যে সাদা দেখতে পাচ্ছেন এখানে চারকোনা এটা হচ্ছে কন্ট্যাক্ট কাট। তার মানে আপনি এখানে যে মেটালটা দেখতে পাচ্ছেন, আচ্ছা বলেন তো এটা তো একটা পিমস বললাম, তাহলে এই পিমসের গেট হচ্ছে এই লালটা। পিমস হচ্ছে এই পুরোটা জোনে তৈরি হয়েছে, এর মাঝখানে এই লাল গেটটা দিয়েছি। তাহলে আমাকে বলেন তো এর ডিফিউশন জোন কতটুকু? সবাই কি জুম করাটা দেখতে পেয়েছেন? এখানে একটা পিমস তৈরি করা হয়েছে, আমরা টপ ভিউ দেখছি, উপর থেকে দেখছি। দেখেন এই পিমস এর ক্ষেত্রে আমাদের এই সাদা যে চারকোনাটা আছে, সাদা চারকোনা, এই সাদা চারকোনা বরাবর পুরোটার মধ্যে আমরা পি টাইপ ম্যাটেরিয়াল দিয়ে ডোপিং করেছিলাম। এর মাঝখানে হচ্ছে এই গেটটা আছে। তাহলে আমাকে বলেন তো আসলে পি টাইপ ম্যাটেরিয়াল কোথায় আছে? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তার মানে এই এরিয়াটুকুর মধ্যে পি টাইপ ম্যাটেরিয়াল আছে আর ওইটুকুর মধ্যে পি টাইপ ম্যাটেরিয়াল আছে। মাঝখানে কিন্তু পি টাইপ ম্যাটেরিয়াল নাই, বিকজ মাঝখানে কি ফর্ম করে? চ্যানেল ফর্ম করে। এটা কি বুঝতে পারছেন সবাই? এই জোনটুকুর মধ্যে আপনার পি টাইপ ম্যাটেরিয়াল পড়েছে, এই জোনটুকুর মধ্যে পি টাইপ ম্যাটেরিয়াল পড়েছে। মাঝখানে তো আপনার পলি ছিল, উপর থেকে দেখলে সেখানে কি কোনো পি টাইপ ম্যাটেরিয়াল পড়বে? না মানে স্যার। পি টাইপ ডিফিউশন হবে? ওখানে কিন্তু কোনো পি টাইপ ডিফিউশন হয়নি। ওখানে আপনার চ্যানেলটা ফর্ম করবে, মানে আপনি এইখানে বায়াসিং দিবেন, ভোল্টেজ দিবেন আর এখানে ভোল্টেজ দিবেন। আচ্ছা আমরা কি জানি? আমরা জানি একটা পিমোস এর ক্ষেত্রে তার সোর্স থেকে ড্রেনে কারেন্ট ফ্লো করে, এটা জানি না আমরা? ইনভার্টার সার্কিট। এই যে ইনভার্টার সার্কিটে যে আমরা আঁকছি, এখান থেকে ইনপুট এখান থেকে আউটপুট, এই উপরের যেটা ছিল এটা তো ভিডিডি। বলেন তো উপরের পিমোস এর ড্রেন কোনটা, সোর্স কোনটা? সো উপরেরটা সোর্স, নিচেরটা ড্রেন। নাইস, আপনি বলছেন এটা হচ্ছে সোর্স। তাহলে তাহলে আরে হ্যাঁ, আচ্ছা আমার এখানে ইয়ে, আচ্ছা বাদ দিই। দেখেন এখানে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোর্স,
তাহলে এই সোর্সটা এই পিমসটার মধ্যে কোথায় আছে, এই জোনে নাকি এই জোনে? এই পিমসটা কিন্তু এটা হচ্ছে তার সোর্স আর এটা তার ড্রেন, বিকজ দেখেন সোর্স থেকে একটা মেটাল নিয়ে আমি উপরে দিয়েছি আর উপরেরটাকে বলছি ভিডিডি, তার মানে এটা আমার সোর্স। আর মাঝখানে ছিল গেট, আর উপর থেকে দেখছি এটা আমার ড্রেন। এখন এই ড্রেন এসেছে নিচের এনমসের, কোনটা ড্রেন কোনটা সোর্স? স্যার উপরেরটা ড্রেন নিচেরটা সোর্স। সো এখানে যদি ড্রেন হয়, গ্রাউন্ডে আছে সোর্স, তাহলে আমরা নিচের এনমসের দিকে তাকাই। দেখেন এটা নিচের এনমসটা, এবং এই এনমসের ক্ষেত্রেও আপনার এই স্কোয়ারটা যেটাকে আপনি টপ থেকে দেখছেন, এই স্কোয়ারটা হচ্ছে একটা এন টাইপ ডিফিউশন, এটা আরেকটা এন টাইপ ডিফিউশন। এবং এই এন টাইপ ডিফিউশনের মধ্যে এই জোনটাকে আমরা এখানে গ্রাউন্ডের সাথে কানেক্ট করেছি, যেটাকে ভিএসএস বলছি, এটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড। তার মানে অপর টার্মিনালটা হচ্ছে ড্রেন। সো এই ড্রেন আর উপরের পিমসের ড্রেন কানেক্টেড হওয়ার কথা আমাদের ফিগারে। এই দেখেন এখানেও কিন্তু আমরা ব্লু দিয়ে কানেক্ট করেছি। আচ্ছা, ইনপুট আমাদের হওয়ার কথা কোথায়? দুইটা গেট যেখানে কানেক্টেড, দেখেন এইখানকার যে পিমস, তার গেটকে আমরা নিচের এনমস এর গেটে কানেক্ট করেছি কি দিয়ে? লাল দিয়ে, বিকজ লাল হচ্ছে পলিসিলিকন, সে কন্ডাক্টর ভালো না কিন্তু সে কন্ডাকশন করে। সো তাকে দিয়ে আমরা এই ধরনের গেটের কানেকশন দিতে পারবো। সো আমরা গেটের কানেকশন দিব হচ্ছে, গেটের তার টানবো হচ্ছে পলিসিলিকন দিয়ে। আর বাইরে থেকে যখন আপনি পলিসিলিকনের মধ্যে ভি ইনপুটটা দিবেন, সেটাকে দিবেন তো মেটাল 1 দিয়ে। তাই হচ্ছে আমরা এই পলিসিলিকনের মধ্যে একটা কন্টাক্ট দিয়ে, দেখেন এই সাদাগুলোকে বলা হয় কন্টাক্ট কাট, কন্টাক্ট দিয়ে একটা মেটালের লেয়ার ফেলে দিয়েছি। সো বাইরে থেকে আমাদের ভি ইনপুটটা এই মেটালে আসবে, যেই মেটালটা এইখানে আসার পরে কন্টাক্ট দিয়ে পলিতে চলে যাচ্ছে, কারণ পলিতে হচ্ছে মেটালের নিচে থাকে। ফিগারটার কথা মনে আছে? এই ফিগারের কথা মনে আছে? এই মেটালের জন্য যে কানেকশন সেটা কিন্তু তার উপরে তৈরি করা হবে। সো মেটাল থাকে পলিরও উপরে, এই মেটালের যে কানেকশন সেটা পলির উপরে তৈরি করা হচ্ছে। ঠিক আছে? সো মেটাল টু পলির মাঝখানে কিন্তু কন্টাক্ট থাকবে। ওইটাকে হচ্ছে আমরা এই ফিগারে দেখাচ্ছি হচ্ছে এখানে। তো এই পলির সাথে মেটালের কানেকশনটা এই কন্টাক্ট দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে আমাদের ভি ইনপুটটা এখানে আসবে। আর ভি আউটপুটটা আমরা নিয়েছিলাম কোত্থেকে? দুইটা ড্রেন যেখানে কানেক্টেড, আর দুটো ড্রেন কানেক্টেড কোথায় হয়েছে? এই মেটাল 1 এর উপরে দুটো ড্রেন কানেক্ট হয়েছে। তো এখান থেকে যদি আমরা আউটপুট নেই, মানে আমরা এই মেটাল থেকে যদি একটা তার নিয়ে আসি আমাদের ডিভাইসের বাইরে বা চিপের বাইরে, তাহলে ওটাকে আমরা বলবো ভি আউট। সবাই বুঝতে পেরেছেন? এই টপ ভিউটা বুঝতে কার কার সমস্যা আছে? এই স্লাইড গুলো কিন্তু আপনাদেরকে অলরেডি আপ করে দিয়েছি, সো এটা একটু দেখবেন সবাই। আর এই ডায়াগ্রামটা বুঝতে কি কারো কোনো সমস্যা মনে হচ্ছে? টপ ভিউ আপনারা যখন খাতায় আমরা নেক্সট দিন আঁকবো সরাসরি, তখন আমরা দেখবো যে আমরা আঁকার সময়, একটু আগে ফ্যাব্রিকেশনের সময় আমরা এন ওয়েলের কথা বলেছি, ওইটা কিন্তু আমরা খাতায় আঁকার সময় আঁকবো না, শুধু শুধু ক্লামজি করবে। আমরা বুঝবো যে আমাদের ডিভাইস যতগুলো আমরা তৈরি করছি, এই সবগুলো একটা এনওয়েল এর মধ্যে তৈরি করা হচ্ছে। সকল পিমস আমরা এনওয়েল এর মধ্যে তৈরি করব, আর সকল এনমস আমরা তৈরি করব আমাদের খাতাটাকে আমরা অ্যাজিউম করব পুরোটা খাতা হচ্ছে একটা পি টাইপ সাবস্ট্রেট। সো এই পুরোটা খাতা ইটসেলফই পি টাইপ সাবস্ট্রেট। সো এর মধ্যে আমরা এনমস তৈরি করতে পারবো। আর যেখানে পিমস তৈরি করার দরকার পড়বে, সেখানে আমরা একটা এন ওয়েল তৈরি করে নিব। কিন্তু যখন আমরা খাতায় আঁকবো, তখন আমরা এই এন ওয়েলটা আর আঁকবো না। বুঝতে পারলেন সবাই? তখন আমরা আর এই এনভেলটা আঁকবো না, আমরা ধরে নিব যে এনভেলটা ওখানে আছে। সো দেখেন আমরা যখন এখানে এঁকেছি, আমাদের কিন্তু এই পি টাইপ পি মস আর এন মস এর মাঝখানে কিন্তু আমাদের চোখে কোনো এনওয়েল পড়ছে না, যদিও এখানে আছে। এই যে এদিক দিয়ে আমাদের টানা আছে ইভেনচুয়ালি, কিন্তু আমাদের কিন্তু এটা চোখে পড়ছে না, চোখে পড়লে ক্লামজি হয়ে যেত বেশি। তো আমরা যখন খাতায় আঁকবো, নেক্সট দিন আমরা এঁকে শুরু করব, তখন আপনারা দেখবেন যে আমরা আঁকার সময় এনওয়েল আঁকবো না, আমরা আঁকার সময় আমাদের পিমস কে কানেক্ট করবো ভিডিডির সাথে। সো আপনারা কানেকশন দেখেই বুঝবেন যে আচ্ছা ভিডিডির সাথে কানেকশন মানে পিমস, আর যেই পোর্শনটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড আপনারা বুঝবেন যে ওটা হচ্ছে এনমস। আর এটা হচ্ছে টপ ভিউ। তাহলে এখন আমাকে বলেন এই টপ ভিউ এর ব্যাপারে কারোর মধ্যে কোনো মনে প্রশ্ন জেগেছে বা কোনো কনফিউশন আছে? কোনো প্রশ্ন নেই কারো?
সবাই বুঝতে পেরেছেন? আপনারা আছেন? জি স্যার। স্যার আপাতত নাই, ফার্দার থাকলে জানাবো না স্যার। হ্যাঁ, আপনারা অবশ্যই আমাকে ফার্দার থাকলে জানাবেন, বিকজ এই স্লাইডগুলো কিন্তু দেওয়া আছে, আর এখানে এই পার্টিকুলার এই স্লাইডটার মধ্যে অনেকগুলো লেআউট দেয়া আছে। এটা আপনাদের ভালোর জন্য আমি আপ করেছি, যাতে করে আপনারা লেআউট গুলো দেখে একটু বুঝতে পারেন। কারণ লেআউটের নামগুলো বলা আছে, দেখেন ইনভার্টার X1 মানে হচ্ছে এটা একটা ছোট ইনভার্টার, ইনভার্টার X2 মানে হচ্ছে আপনারা অলরেডি X1 X2 সাইজিং পড়েছেন, এর চাইতে এর দ্বিগুণ সাইজ। ইনভার্টার X4 মানে হচ্ছে X1 এর 4 গুণ সাইজ। এটা 4 গুণ মানে কি? উইথ 4 গুণ। ইনভার্টার X8 মানে হচ্ছে এটার 8 গুণ তার উইথ। একইভাবে এখানে ইনভার্টার X16 আছে, X32 আছে। এখানে NAND 2 সার্কিট আছে, so এটা একটা NAND 2 লেআউট দেখতে পাচ্ছেন, এটা একটা NOR 2 এর লেআউট দেখতে পাচ্ছেন। এগুলো আপনার জন্য কিন্তু হেল্প হবে, এটা একটু বোঝার চেষ্টা করেন। এটা একটা বাফারের সার্কিট, এটা একটা বাফার X1, এটা বাফার X2, তার মানে হচ্ছে X1 এর যা উইথ হবে X2 এর উইথ তার দ্বিগুণ, X4 এর উইথ হবে X1 এর 4 গুণ। এখানে একটা AND 2 এর লেআউট দেওয়া আছে, AND 3 এর লেআউট দেওয়া আছে, AND 4 এর লেআউট দেওয়া আছে। যেখানে আপনারা এরকম রেড দেখছেন, এখানে রেড মানেই হচ্ছে পলি, ব্লু মানেই হচ্ছে মেটাল 1, সাদাগুলা মানেই হচ্ছে কন্টাক্ট কাট। আপনার এই মুহূর্তে এই তিনটা জানাটা জরুরি। আর উপরে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সটা হচ্ছে পি টাইপ ম্যাটেরিয়ালের বক্স, বিকজ এখানে ভিডিডি আছে। আর নিচের এই বক্সটা হচ্ছে এন টাইপ ম্যাটেরিয়ালের বক্স, বিকজ এখানে গ্রাউন্ড আছে। XOR এর লেআউট দেওয়া আছে, XNOR এর লেআউট দেওয়া আছে, মার্কসের লেআউট দেওয়া আছে, এটা একটা ফুল অ্যাডারের লেআউট দেওয়া আছে। এই ফুল অ্যাডার ডিজাইন করা হয়েছে সিমেট্রিক গেট ফুল অ্যাডারের উপর ডিপেন্ড করে। এখানে একটা ডি ফ্লিপ ফ্লপ রেজিস্টারের লেআউট দেওয়া আছে। আপনাদেরকে এই লেআউট গুলো কেন ভালোভাবে বুঝতে হবে, আপনারা অবশ্যই দেখবেন এবং প্রশ্ন করবেন, বিকজ আমি আপনাদেরকে এক্সামে ধরেন এই ফিগারটা দিয়ে দিলাম, সুন্দর করে এই ফিগারটা দিয়ে দিলাম। এই ফিগারের মধ্যে কিন্তু ক্লিয়ারলি বলা নাই কোনটা কি, কোনটা ক্লক, কোনটা ইনপুট, কোথায় আউটপুট যাচ্ছে, এটা কিন্তু এখানে বলা নাই। এটা দিয়ে বললাম এখানে মার্ক হচ্ছে 14 এবং এটা অ্যান্সার করতেই হবে বাধ্যতামূলক। তখন আপনাকে কি করতে হবে, আপনাকে বলতে হবে যে কোথায় আমি ইনপুট সিগন্যাল মেনশন করা থাকবে, ইনপুটের উপর ডিপেন্ড করে কোন পয়েন্টে সিগন্যালটা কেমন হচ্ছে, এবং এটা যে আদৌ একটা ডি ফ্লিপ ফ্লপের মতন কাজ করছে তার প্রুফ কি, এটা আপনাকে আমাদেরকে জাস্ট খাতা কলমে লিখে লিখে দেখাতে হবে যে আচ্ছা এই ফিগারটার মধ্যে, মানে আপনারা তো এখানে ধরেন নোডের নাম দেওয়া থাকবে, এ নোড, বি নোড, সি নোড, ডি নোড। আপনারা খাতায় লিখবেন যে এই নোডের মধ্যে এরকম সিগন্যাল এসছে, বি নোডে ওই সিগন্যাল এসছে। আপনার লেখা দেখে আমি বুঝবো যে আচ্ছা আপনারা লেআউটটা বুঝতে পেরেছেন নাকি বুঝেন নাই। আজকে পর্যন্ত জাস্ট এতটুকু আমাকে বলেন, সবাই কি টপ ভিউর এই মাঝে যা বুঝতে পেরেছেন টপ ভিউ জিনিসটা কিভাবে ডিসক্রাইব করতে হয় বা কিভাবে এসছে? টপ ভিউটা সব ক্লিয়ার তো, নাকি মনে হচ্ছে যে এটা আরেকটা ক্লাস নিলে ভালো হয়? কেউ তো কিছু বলছেন না। স্যার আরেকবার দেখা লাগবে আর কি, না দেখে বলা মুশকিল যে এনাফ আচ্ছা নাকি। আচ্ছা আচ্ছা, না না, আমরা আমরা নেক্সট দিন ইনফ্যাক্ট লেআউট করবো, লেআউটের উপর তো আর আমাকে আঁকতেই হবে আপনাদের সামনে। আজকে তো জাস্ট মুখে বলে গেলাম, সিস্টেম প্রসেস গুলো বললাম এবং সার্কিট গুলো টপ ভিউ আপনার উপরে দেখতে পাচ্ছেন। নেক্সট দিন আমরা টপ ভিউ গুলো আঁকবো হাতে, বিকজ আমরা খাতায় যখন আঁকবো আমরা সবসময় টপ ভিউ একে একে লেআউট আঁকবো। ক্রস সেকশনালটা এঁকেছিলাম শুধুমাত্র ড্রেনের কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এটা দেখানোর জন্য। আমরা আইডিভিডিএস ইকুয়েশন প্রুফ করার সময় আমরা ক্রস সেকশনাল বা সাইডও দেখেছি, বাট মেইনলি যখন আমরা লেআউট আঁকবো তখন আমরা শুধুই আঁকবো হচ্ছে টপ ভিউ। সো নেক্সট দিন আপনাদের শুরু করব হচ্ছে টপ ভিউ দিয়ে, ইনভার্টারের টপ ভিউ এন্ড অর এ টপ ভিউ কিভাবে আসে ওগুলো আমরা নেক্সট দিন দেখবো। সো এই প্রত্যেকটা স্লাইড এই দেখা হবে নেক্সট দিন আমাদের এই ফিগার গুলো। বাট ভালো হবে যদি আপনারা একটু কষ্ট করে বাসায় আগে একটু দেখতে পারেন যে কিভাবে কোনটা কেমন সার্কিট কানেকশন, একটু যদি নিজেরা দেখে আসেন তাহলে আমার পক্ষে বললে আপনাদের ধরাটা সহজ হবে। সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। নেক্সট দিন আমরা করবো, নেক্সট দিন আমরা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে।